আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে পরিসংখ্যানের গড় নির্ণয় নিয়ে পরিসংখ্যানের ঘনসংখ্যা, বহুভুজ এবং আয়তলেখ দুটো জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সকলেই মনোযোগী থাকবে এবং আমরা এই ক্লাসটা শুরু করি। সকলে এই বিষয়ে তোমরা জানো যে পরিসংখ্যানের বহুভুজ অঙ্কন করা এবং আয়তলেখ অঙ্কন করা এটাকে সবাই কঠিন মনে করে। এখানে গ্রাফ লাগে, তো এই গ্রাফের কারণে অনেকে এটা ভয় পায়, উত্তরটা এড়িয়ে যায়। তো আজকে তোমাদের এই গ্রাফ সহ কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায়, কিভাবে বহুভুজ অঙ্কন করা যায় খুবই সহজে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা প্রশ্ন দেখি যে প্রশ্নটা কিরকম থাকে। এখানে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে এবং সেই সারণী থেকে বলা থাকবে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা থাকবে আয়তলেখ অঙ্কন করো। তো আমরা একটু প্রশ্নের বিষয়ে দেখি। এরকম একটা প্রশ্ন থাকবে। এইখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা লেখা আছে যে কোনো স্কুলে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীদের ওজন গণসংখ্যা নিবেশন নিচে দেওয়া হলো। ৬০ জন শিক্ষার্থী কার কিরকম ওজন কেজিতে দেওয়া আছে। যেমন এখানে ৪৬ থেকে ৫০ কেজি ওজনের ৫ জন শিক্ষার্থী আছে, ৫১ থেকে ৫৫ ওজনের ১০ জন শিক্ষার্থী আছে। এইভাবে শেষ যে শ্রেণীবিন্যাসটা এখানে আছে ৬৫ থেকে ৭০ এবং সেখানে আছে ১০ জন শিক্ষার্থী। এই যে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, বলা হয়েছে যে এই নিবেশন সারণীর প্রশ্ন হলো আয়তলেখ অঙ্কন করো এবং বহুভুজ অঙ্কন করো। তাহলে আজকে দুটি বিষয় আমরা শিখব, একটা হলো আয়তলেখ অঙ্কন আর একটা হলো বহুভুজ অঙ্কন। প্রথমে আমরা যখন এই কাজটা করব, কাজটা করার আগে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে। সেই সারণীতে কি কাজ করতে হবে? সারণীতে প্রথমে থাকবে শ্রেণী ব্যবধান, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপরে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এইটা আমাদের তৈরি করতে হবে, এখানে আমাদের কাজ করতে হবে এবং এটা ভালো করে বুঝতে হবে। একটা হলো বিচ্ছিন্ন আর একটা হলো অবিচ্ছিন্ন। তো দেখো, বিচ্ছিন্ন যেটা একেবারে আলাদা আলাদা থাকবে, যেমন এখানে আমরা যদি চিন্তা করি ৪৬ থেকে ৫০, তাহলে শুরু হয়েছে ৪৬, ৫০ শেষ হয়েছে। তো ৫০-এর পরে ৫১ থেকে শুরু হয়েছে। তো আমরা যদি সংখ্যা রেখায় এই সংখ্যা রেখা আমরা দেখতে যাই, তখন ৪৬ থেকে ৫০ যে জায়গার মধ্যে আছে, তখন ৫০ থেকে ৫১ মাঝখানে যে স্পেসটা রয়েছে সেখানে ফাঁক থাকে। ফাঁক থাকার কারণে এইটা বিচ্ছিন্ন চলক। আর যদি মাঝখানে ফাঁক না থাকে তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন চলক। যখন আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলবে, আয়তলেখ অঙ্কন করতে বলবে, তখন আমরা বিচ্ছিন্ন চলকটাকে অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করব এবং এটা খুবই একটা সহজ প্রক্রিয়া। দেখো, যেমন এখানে আমাদের আছে ৪৬ থেকে ৫০, আমরা এখানে একটু ৫ ঘর পিছিয়ে যাব, ০.৫ পিছিয়ে যাব। পিছিয়ে যে আমরা এটা পেলাম ৪৫.৫, আর ওদিকে আবার ঠিক ০.৫ ঘর আগাই যাব ৫০.৫। এরপরে আবার এইখানে যখন আমি ০.৫ পিছাবো, তখন এই ৫১ থেকে ০.৫ পিছাইলে এটা আবার কি হয়ে যাবে ৫০.৫। আবার এদিকে হবে ৫.৫ আগাইলে হবে ৫৫.৫। তাহলে দেখো যে এখানে ৪৫.৫ থেকে শুরু, ৫০.৫-এ শেষ, আবার এখানে ৫০.৫-এ শুরু হইতেছে। তার মানে কি এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে দেখো ৫০ শেষ, এরপরে ৫০ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কত ৫১ থেকে। সুতরাং মাঝখানে যে গ্যাপ আছে, ফাঁকা আছে, ফাঁকার কারণে এইটা বিচ্ছিন্ন চলক। আর এখানে কোনো ফাঁকা নাই, ৫০.৫ শেষ, আবার ৫০.৫-এ শুরু। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীটা এটা খুবই গুরুত্বপূর্ণ আয়তলেখ অঙ্কন করার জন্য। এটা অনেকে তোমরা বোঝার চেষ্টা করো না। আমি আশা করি যে যদি তুমি মনোযোগী করে প্র্যাকটিস করো, অবশ্যই তুমি এটা
পারবা, এবং এটা কোনো কঠিন কোনো কাজ নয়, সহজ একটা কাজ। আমাদের এইখানে যে শ্রেণী দেওয়া আছে, শ্রেণীর একটু আগায় যাইতে হবে, এদিকে একটু পিছায় যাইতে হবে, এবং এইভাবে এখানে 46.5 আমরা এখানে 45.5 লিখলাম। তাই এখানে যদি 50 থাকে তাহলে 49.5 লিখবা। একটা জিনিস মনে রাখলেই তুমি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে থাকবে আমাদের শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু তোমরা আগেও তৈরি করে, আগের ক্লাসগুলোতে আমি একটা শেখাইছি যে শ্রেণীর যে নিম্ন মান থাকবে, শ্রেণীর যে উচ্চ মান থাকবে, এই দুটো যোগ করে 2 ভাগ দিলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। এখানে 46 আর 50 যোগ করে 2 ভাগ দিলে আমরা কত পাবো? 48 পাবো। এরপরে দেখো এখানে 53, 58, 63, 68 এই মধ্যমানগুলো আমরা পেয়ে যাব। এটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে এটি করে ফেলতে পারবা। গণসংখ্যাটা প্রশ্নে দেওয়া থাকবে যে 46 থেকে 50 শিক্ষার্থীর সংখ্যা 5 জন, 51 থেকে 55 শিক্ষার্থীর সংখ্যা 10 জন, এভাবে গণসংখ্যাটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে প্রশ্নে আমরা যে এখানে 4টি কলাম করছি, অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস এটা প্রশ্নে থাকবে, গণসংখ্যাটাও প্রশ্ন থাকবে, তোমার শুধু অবিচ্ছিন্ন শ্রেণী এবং শ্রেণী মধ্যমান এই দুইটা কাজ করতে হবে। এই কাজটা সম্পন্ন হওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে, যে আয়তলেখটা অঙ্কন করতে হবে, সেই আয়তলেখটা অঙ্কন করতে হবে আমাদের গ্রাফ কাগজে। এখন গ্রাফ বলতে অনেকে ভয় পায়, আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। গ্রাফ হচ্ছে এরকম একটা কাগজ, দেখো এই যে একটা গ্রাফ কাগজে আমরা আয়তলেখ অঙ্কন করেছি, এটা হলো গ্রাফ কাগজ। গ্রাফ কাগজে যে বিষয়টা তোমাদের দেখার দরকার, যে গ্রাফের মধ্যে ছোট 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 অনেক হাজার হাজার বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র মানে যে চতুর্ভুজের 4 বাহু সমান, এই প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু সমান, যার কারণে এই এককগুলো তুমি যেদিকে গণো, এদিকে গণো, এদিকে 10 ঘর গুণলে যে জায়গাটা পাবা, এদিকে 10 ঘর গুণলেও সেই জায়গাটা পাবা। তাহলে প্রথম কাজ হবে এই গ্রাফ কাগজকে আমরা দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এভাবে দুইটা অক্ষ নির্ণয় করব, যার ফলে এই গ্রাফটা 4 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো যাই হোক, আমরা যখন এই এক্স অক্ষটা নিব, ওয়াই অক্ষটা নিব, তখন যে বিষয়টা খেয়াল করতে হবে যে এক্স অক্ষ ওয়াই অক্ষের এই মাঝখানে আমাদের উৎপন্ন হবে আয়তলেখ। তো মাঝখানের জায়গাটা যাতে আমার বেশি থাকে গ্রাফে, সেই বিষয়টা সবার খেয়াল করতে হবে। আমি যদি এক্স অক্ষটা এইখানে টানতাম, ওয়াই অক্ষটা এদিকে টানতাম, তাহলে আমি এখানে কম জায়গা পেতাম, তাহলে আমার এই আয়তলেখটা অঙ্কন করতে গেলে সমস্যা হতো। এই জন্য আমি কি করব, এদিকে শেষ দিকে যতদূর সম্ভব এদিকে দিব এবং নিচে যতদূর সম্ভব দিব, যাতে আমার যে আয়তলেখটা হবে সেটা হবে আমার এই গ্রাফের এই প্রথম চতুর্ভাগের ভিতরে। সুতরাং প্রথম চতুর্ভাগে আমার বেশি জায়গা রাখতে হবে। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমি কয় ঘরকে একক ধরব। কয় ঘর, ঘর কি? ঘর অর্থ এখানে যে বর্গ, ছোট ছোট বর্গ আছে, সেই বর্গটা একটা ঘর। আর একক আমার এখানে যেমন গণসংখ্যা দেওয়া আছে 5, তাহলে একক যদি আমি 5 ধরি, 5 একক আছে, আমি এখানে যদি 1 একক সমান 2 ঘর ধরি, তাহলে 5 একক আমার কয় ঘর হবে? 5 দুগুণী 10 ঘর। খুবই সহজ। এইখানে দেখো 45.5 থেকে শুরু করে 50.5, তাহলে এটা ডিফারেন্স কত? 5 একক ডিফারেন্স। তাহলে 5 একক, আমি 1 এককের জন্য 2 ঘর নিছি, 1 এককের জন্য 2 ঘর, তাহলে 5 এককের জন্য আমার দেবে 5 দুগুণী 10 ঘর। তাহলে এইখান থেকে শুরু করে এইখানে 10টা বর্গ আছে ছোট ছোট, গুণে দেখো 5 আর 5 10, তাহলে 10 ঘর, কিন্তু একক হচ্ছে আমার 5, 1 একক সমান আমি 2 ঘর নিছি। তাহলে আমি এক্স অক্ষ বরাবর 1 একক সমান 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 1 একক সমান 2 ঘর। এখন কয় ঘর নিব সেইটা কিভাবে নিব সেইটা আমি চিন্তা করব, যে আমার এখানে সর্বোচ্চ গণসংখ্যা, দেখো এইখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 20, সর্বোচ্চ গণসংখ্যা 20। তাহলে যদি আমরা 5 ঘরকে একক ধরতাম, তাহলে 5 ঘরকে একক ধরলে আমার 20 কোথায় যেত সেটা খেয়াল করব। 5 ঘর একক, 1 2 3 4 5, তাহলে 20 নিতে গেলে আমার এদিকে অত ঘর নাই। তাহলে আমাকে দেখতে হবে যে আমার গণসংখ্যা সর্বোচ্চ কত আছে বা শ্রেণীবিন্যাস কত আছে, আমি কয় ঘরকে একক ধরলে আমার এই গ্রাফের এই স্থানটার মধ্যে আমার আয়তলেখটা থাকবে, সেইটা চিন্তা করে আমি সাধারণত 2 ঘরকে একক, 3 ঘরকে একক এইভাবে ধরে আমি এক্স অক্ষ বরাবর 2 ঘরকে একক, আবার ওয়াই অক্ষ বরাবর আমি 2 ঘর না 3 ঘরকে একক নিতে পারি। এইটা তোমার বিবেচনার উপরে, যে তোমার যে গ্রাফ কাগজটা দেওয়া হয়েছে বা তোমার কাছে যে গ্রাফ কাগজটা আছে, সেই কাগজটার এইখানে যে ঘরগুলো আছে
এদিকে ওয়াই অক্ষ বরাবর ঘরগুলো কয়টা আছে, এক্স অক্ষ বরাবর কয়টা আছে, সেই অনুযায়ী তুমি এখানে একক এবং ঘর নির্ধারণ করবা। তাহলে এই গ্রাফটা অঙ্কন করার জন্য আমাদের যে সমস্যা দিয়েছিল অঙ্কন করার জন্য আমরা প্রতি 2 ঘরকে এক একক ধরছি। 2 ঘরকে এক একক ধরে আমাদের প্রশ্নের শুরু হয়েছে 45.5 থেকে। তাহলে দেখো আমরা এখানে যদি শূন্য চিন্তা করি, তাহলে শূন্যের পরে 1 2 3 4 এভাবে 45.5, তাহলে 45.5 যদি আমরা এদিকে যাইতে যাই তাহলে আমার এই গ্রাফ এদিকে শেষ হয়ে যাবে। সুতরাং এইখানে একটু ভাঙা চিহ্ন দিয়ে আমি শুরু করছি 45.5। এই ভাঙা চিহ্নের অর্থ যে 45.5 এর আগে 0 থেকে বাকি রাশিগুলো এখানে আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ইউজ করা হয়েছে। তাহলে আমি মনে করবো এখানে আমার 45.5, তাহলে আমি 5 একক যাব, 5 একক মানে 10 ঘর, তাহলে 50.5, তারপরে 10 ঘর, তারপরে 10 ঘর, তারপরে 10 ঘর, তারপরে 10 ঘর, এইভাবে 10 ঘর করে করে আমি এই পর্যন্ত আমার 70.5 লাস্ট স্কোরটা সেটা আমি এখানে পেয়ে যাব। তাহলে শ্রেণী বিন্যাস বরাবর শ্রেণী বিন্যাস আমি লিখে ফেলবো, এবং এই শ্রেণী বিন্যাসের বিপরীতে কতজন শিক্ষার্থী বা কতজন গণসংখ্যা। দেখো প্রথম 45.5 থেকে 50.5 আমাদের গণসংখ্যা দেওয়া আছে 5, তাহলে আমি 5 বরাবর এখানে এখানে ফুটা দিলাম। এরপরে পরের শ্রেণী বিন্যাসের বিপরীতে গণসংখ্যা আছে 10, 10 বরাবর আমি যোগ করলাম। এরপরে 15, এরপরে 20, এরপরে 25, এভাবে আমি লিখে রাখছি এখানে এককগুলো। কিন্তু আমাদের এখানে দেখো সর্বোচ্চ এখানে 20, তাহলে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 20 আছে। তারপরের শ্রেণীতে আছে 15, এরপরে নেমে গেছে। তারপরের শ্রেণীতে আছে 10, নেমে গেছে। এখন এই আয়তলেখটা অঙ্কন করা প্রথমে হয়ে গেল যোগ করার ফলে। তাহলে মনে রাখতে হবে কি যে গণসংখ্যা কত আছে, প্রথম শ্রেণী গণসংখ্যা কত আছে 5, 5 বরাবর আমি আয়তক্ষেত্র আঁকি ফেলবো। এরপরে দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা আছে 15, 15 10, 10 বরাবর একটা আয়তক্ষেত্র আঁকবো। এরপরে আছে 20, 20 বরাবর একটা আয়তক্ষেত্র আঁকবে। এইভাবে আয়তক্ষেত্র আঁকলে এই টোটাল আয়তক্ষেত্রটাই একটা এই গ্রাফের বা এই গণসংখ্যার একটা আয়ত লেখ। যদি প্রশ্নে শুধু বলে আয়ত লেখ আঁকো, তাহলে এগুলো করে দিলেই আয়ত লেখ হয়ে গেলে, এটা খুবই একটা সহজ ব্যাপার, কঠিন না। আর যদি বলে যে গণসংখ্যা বহুভুজ আঁকো, তাহলে আমরা এইখানে দেখো যে একটা মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করছি। আয়তলেখ অঙ্কন করার সময় এই মধ্যবিন্দুটা কোনো কাজে লাগে না। যখন বহুভুজ অঙ্কন করতে বলবে তখন আবার কি করব, এই যে প্রথম শ্রেণীর বিপরীতে একটা আয়ত পেয়েছি আমি, এই আয়তের মধ্যবিন্দু, এই আয়তের মধ্যবিন্দু একটা ফোঁটা দিব, এই শ্রেণীর আয়তের মধ্যবিন্দুতে একটা ফোঁটা দিব, এই শ্রেণীর আয়তের মধ্যবিন্দুতে একটা ফোঁটা দিব, এবং মধ্যবিন্দু কত আছে 48, তাহলে দেখো 48 বরাবর আমি ফোঁটা দিব। এরপরে 53 বরাবর আমি ফোঁটা দিব, এবং মধ্যবিন্দু নিচে এই কারণে চারে, তাহলে মধ্যবিন্দুগুলো ফোঁটা দিব এবং এরপরে মধ্যবিন্দুগুলো যোগ করে দিব। এটা থেকে এটা যোগ করব, এটা থেকে এটা যোগ করব, এটা থেকে এটার মধ্যবিন্দু যোগ করব, এটা থেকে এটার মধ্যবিন্দু যোগ করব, এবং শেষে এই মধ্যবিন্দুটা প্রান্তবিন্দুর সাথে যোগ করে দিব। এখানেও শেষে প্রান্তবিন্দুর সাথে যোগ করে দিব। যোগ করে দেওয়ার ফলে আমরা কি পাবো, একটা বহুভুজ পাবো। তাহলে বিষয়টা খুবই সহজ আমি মনে করি তোমাদের জন্য, যে দুটো প্রশ্ন একসাথে আসতে পারে যে আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন করো, আবার ভিন্ন ভিন্ন আসতে পারে। আশা করি যে এখানে তোমাদের যে গ্রাফটা আছে, প্রথমে গ্রাফের কাজ হবে একটা এক্স অক্ষ অঙ্কন করবে, একটা ওয়াই অক্ষ অঙ্কন করবা, তারপরে একক ধরবা যে 1 একক সমান 2 ঘর ধরি, বা 1 একক সমান 3 ঘর ধরি, এভাবে ধরে এরপরে তুমি শ্রেণী এক্স অক্ষ বরাবর কি দিবা, শ্রেণী সীমা, আর ওয়াই অক্ষ বরাবর কি দিবা, গণসংখ্যা। গণসংখ্যা দিয়ে আয়তলেখ অঙ্কন করবা এবং বহুভুজ অঙ্কন করবা। আশা করি যে আজকের এই ক্লাসটা যারা মনোযোগী ছিল তারা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, প্র্যাকটিস করে বেশি বেশি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার এই বিষয়ে জ্ঞান বেশি অর্জন করতে পারবা, এবং ভুল কম হবে, এবং বিষয়টা তোমার কাছে সহজ হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।